আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এমন এক রাতের গল্প শোনাবো যেটা হয়তো পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে একেবারে সাধারণ মনে হতে পারে, কিন্তু সেই রাতটা ইসরায়েলের জন্য ছিল একেবারে ইতিহাস গড়ার মতো। 2024 সালের 1 অক্টোবর এই তারিখটা এখন ইসরায়েলের সামরিক ইতিহাসে চিরস্থায়ীভাবে লেখা থাকবে, কারণ সেদিন রাতে ইরান এক নজিরবিহীন কৌশল বাস্তবায়ন করে, যার প্রভাব এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের দাবি অনুযায়ী সেই রাতে ইরান 3 ধরনের আধুনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে: গাদার, ইমদাদ এবং ফাতেহ-1 হাইপারসনিক মিসাইল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী মোট প্রায় 2 শতাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় তাদের ভূখণ্ড লক্ষ্য করে। প্রথম দিকে ইসরায়েল দাবি করে তারা নাকি এই আক্রমণের 80% সফলভাবে প্রতিহত করেছে, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক ভিডিও। সেখানে দেখা যায় ইরানের মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করেছে। এই বাস্তবতা সামনে আসতেই ইসরায়েল নিজেদের বক্তব্য পরিবর্তন করতে বাধ্য হয়। তারা স্বীকার করে, হ্যাঁ, অনেক আক্রমণই প্রতিহত করা যায়নি। ইরানের এই সাহসী এবং সমন্বিত মিসাইল হামলা এখন গোটা অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। বিশেষ করে যখন পারমাণবিক চুক্তির আলোচনাও চলছে, তখন এই আক্রমণের বাস্তবতা ইসরায়েলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন উঠছে, যদি সরাসরি যুদ্ধে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে ইরান প্রথম ধাক্কায় কতটা ধ্বংস চালাতে পারে? এই প্রশ্নটা শুধু ইসরায়েলিদের মধ্যেই নয়, বরং তাদের গোয়েন্দা সংস্থা, এমনকি মার্কিন গোয়েন্দা মহলেও তীব্রভাবে আলোচিত হচ্ছে। কারণ ইরান যদি একসাথে হাজারখানেক মিসাইল ছোড়ে, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিরোধ করতে পারবে না। সেটা নিয়ে বড় রকমের সন্দেহ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইউনাইটেড খ্রিস্টান ফর ইসরায়েল নামের একটি থিঙ্ক ট্যাঙ্ক, যেটা ইসরায়েলের সাপোর্টে কাজ করে, তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বরাতে বলেছে ইরান প্রথম আঘাতেই 3000 ব্যালিস্টিক মিসাইল ছুড়বে। এ তথ্যের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সংবাদ মাধ্যম আল মায়াদিন তাদের একটি রিপোর্টে নিশ্চিত করেছেন যে ইরান প্রথম ধাক্কাতেই কমপক্ষে 2000 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করবে। এখন ভাবুন, এর মধ্যে বেশিরভাগ মিসাইল হাইপারসনিক গতি সম্পন্ন, যেগুলো প্রতিরোধ করা তো দূরের কথা, আগেই শনাক্ত করা কঠিন। শুধু তাই নয়, ইরানের অধিকাংশ ব্যালিস্টিক মিসাইলের পেলোড ক্যাপাসিটি 500 কেজিরও বেশি, অর্থাৎ এক একটা মিসাইল আধা টনের মতো বিস্ফোরক বহনে সক্ষম। এই বিশাল ধ্বংস ক্ষমতা যদি একযোগে ইসরায়েলে ছুড়ে দেওয়া হয়, তাহলে সেই ছোট্ট দেশটার ভিতর আর কী বা অবশিষ্ট থাকবে? এখন প্রশ্ন হলো, ইরান কেন এমন একসাথে এত বিপুল পরিমাণ মিসাইল নিক্ষেপ করতে চাইবে? আসলে এটা কেবল যুদ্ধের অংশ নয়, বরং ইরান চায় প্রথমে এমন এক আঘাত হানতে যেটা ইসরায়েলকে পুরোপুরি অচল করে দেবে। কারণ ইরানও জানে, যদি ইসরায়েল সুযোগ পায়, তাহলে তারা পাল্টা আক্রমণ করবে এবং সেই পাল্টা আঘাতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস হয়ে যেতে পারে। তাই ইরান প্রথমে চায় এমন এক শক্ত আক্রমণ চালাতে, যাতে প্রতিপক্ষ বুঝে যায় এবার খেলা কিন্তু অন্য মাত্রায় চলে গেছে। এই ভয়ঙ্কর মিসাইল ঝড়ের পেছনে কিন্তু কেবল রণনীতি না, বরং ইরানের দীর্ঘদিনের প্রস্তুতি জড়িত। গত 10 বছর ধরে ইরান তার মিসাইল প্রযুক্তিতে যে উন্নয়ন ঘটিয়েছে, সেটা অনেক পশ্চিমা দেশের কাছে অবিশ্বাস্য লেগেছে। এক সময় যারা ভাবত ইরান কেবল গুলি বারুদের দেশ, তারা এখন দেখছে ইরান কিভাবে হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে সাবমেরিন লঞ্চড মিসাইল পর্যন্ত বানিয়ে ফেলেছে। এখন তো এমন মিসাইলও তারা তৈরি করেছে যেগুলো শত্রুর রাডার এড়িয়ে ঘুরে ঘুরে গিয়ে আঘাত করতে পারে নির্ধারিত লক্ষ্যে। আবার এই মিসাইলগুলো ছোড়ার জন্য ইরান ব্যবহার করতে পারে মোবাইল লঞ্চার, যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। এর ফলে ইসরায়েল বা তার মিত্ররা আগে টার্গেট করে ধ্বংস করতে পারবে না এসব লঞ্চার। তাছাড়া ইরানের মিসাইলগুলো অনেক সময় বেসামরিক এলাকার ভিতর থেকে ছোড়া হয়,
যাতে শত্রুদের পক্ষে পাল্টা হামলা চালানো কঠিন হয়, কারণ এতে সাধারণ মানুষ মারা পড়ার আশঙ্কা থাকে। এক কথায় ইরান যুদ্ধের ময়দানে কেবল শক্তিশালী নয়, কৌশলগত দিক থেকেও এক নতুন দূরত্বে এগিয়ে গেছে। তবে ইসরায়েলও বসে নেই। তারা জানে এই যুদ্ধ যদি হয় তাহলে শুরুটা হবে অত্যন্ত বিধ্বংসীভাবে। তাই তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যেমন আয়রন ডোম, ডেভিড সিলিং এবং অ্যারো-3 এর মতো প্রযুক্তি বসিয়েছে। কিন্তু সমস্যা হলো এইসব প্রতিরক্ষা ব্যবস্থায় একসাথে এতগুলো মিসাইল ঠেকাতে সক্ষম নয়, বিশেষ করে যদি মিসাইলগুলো আসে বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন উচ্চতা দিয়ে। এই কারণেই এখন ইসরায়েলের প্রতিরক্ষা বিশ্লেষকরা ভাবছেন কিভাবে ইরানের ফার্স্ট ওয়েভ আক্রমণ প্রতিহত করা যায়। এদিকে ইরান কিন্তু থেমে নেই। তারা এখন তাদের মিসাইল ইউনিটগুলো ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। শুধু তাই নয়, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং লেবাননের মধ্যেও তারা কিছু মিসাইল ইউনিট বা ছোড়ার জায়গা নির্ধারণ করে রেখেছে। এর ফলে ইসরায়েল বুঝে উঠতে পারছে না হামলা শুরু হলে কোন দিক থেকে কত সংখ্যক মিসাইল আসবে। আর এটাও এক ধরনের মাল্টি ফ্রন্ট ওয়ার, যেটা ছোট ইসরায়েলের জন্য একেবারে আত্মঘাতী হতে পারে। এই যুদ্ধের সম্ভাবনায় সবচেয়ে বেশি চিন্তায় আছেন আমেরিকা, কারণ ইসরায়েল যদি একা ইরানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে তার পক্ষে টিকিয়ে রাখা কষ্টকর হবে। তখন আমেরিকাকেও সরাসরি জড়িয়ে পড়তে হবে, আর তাতে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে। এখন আমেরিকা চায় ইরান যেন প্রথমে আক্রমণ না করে, আবার ইসরায়েলও যেন বেশি উস্কানি না দেয়। কিন্তু সমস্যা হলো দুপক্ষই এখন এমন এক জায়গায় চলে গেছে যেখান থেকে পিছু হটা খুবই কঠিন। এই সময়ে হঠাৎ করে যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনীকে সিরিয়া থেকে গুটিয়ে নিচ্ছে। এই সিদ্ধান্ত যেন আরও রহস্যময় করে তুলেছে পুরো পরিস্থিতি। কেউ বলছে আমেরিকা আগেই বুঝে গেছে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ আসছে, তাই তারা তাদের সেনা নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আর কেউ বলছে এটা ইরানের সাথে গোপন কোনো সমঝোতার ফল। কিন্তু যেটাই হোক, এই সৈন্য সরানোর ইঙ্গিত দিচ্ছে বড় কিছু ঘটতে যাচ্ছে। সিরিয়া থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পর একটা বড় শূন্যতা তৈরি হবে। সেই জায়গা দখল করতে চাইবে ইরান সমর্থিত মিলিশিয়া এবং রাশিয়া। এতে ইসরায়েল আরও বড় চাপে পড়তে পারে, কারণ তার আশপাশে তখন থাকবে শুধু শত্রু আর শত্রু। তখন ইসরায়েল চাইলেও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। আর এই রকম সময়েই ইরান চাইবে তার বিস্ময়কর হামলা চালাতে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ইরান এই হামলা চালানোর আগে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটা দেশকে নিজেদের পক্ষে নিতে চাইবে, বিশেষ করে সিরিয়া, ইরাক এবং লেবাননে থাকা শিয়া মিলিশিয়াদের মাধ্যমে তারা একসাথে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। এতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়বে, কারণ তখন একসাথে কয়েকটা সীমান্ত দিয়ে আক্রমণ আসবে। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি হচ্ছে যুদ্ধের মেঘ জমছে, আর সেই মেঘে বাজ পড়া এখন শুধু সময়ের ব্যাপার।